Hello dear students, welcome to our SRCC study channel। তো দেখো এই সেশনে আজকে আমরা আলোচনা করব পুরো সোলার সিস্টেম নিয়ে, অর্থাৎ এটা আমাদের জিওগ্রাফি ক্লাস। এইখানে আমরা সোলার সিস্টেম সম্পর্কে পড়ব, অর্থাৎ সৌরজগৎ। যারা যারা জানো যে সৌরজগৎ একটা বিশাল বড় ব্রহ্মাণ্ডের একটা বিশাল বড় জিনিস, আদৌ কিন্তু না। সোলার সিস্টেম, আমাদের যে সোলার সিস্টেম, এটা কোনো বড় নয়। এটা কি জিনিস, এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিন্তু এই সেশনে তোমরা পাবে। দেখো সোলার সিস্টেম, দেখো সৌরজগৎ পড়ার আগে তোমরা আগে যেটুকু জানতে হবে সেটা হলো কি মহাবিশ্ব, অর্থাৎ ইউনিভার্স। তোমরা সকলেই অর্থাৎ জেনেছো আগেই যে 8-9-এ পড়ার সময় জানো সকলেই যে মহাবিশ্ব কি জিনিস। হোয়াট ইজ ইউনিভার্স? মহাবিশ্ব মানে ইউনিভার্স। দেখো ইউনিভার্স সম্পর্কে জানতে হবে সৌরজগৎ পড়ার আগে। তো ইউনিভার্স কি বা মহাবিশ্ব কি? স্থান, সময়, তার মধ্যে থাকা সব কিছু, মানে অ্যাকচুয়ালি বলতে থাকা, তুমি যদি বলতে পারো যেখানে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ সব কিছু রয়েছে, মহাবিশ্বের সব কিছুই পদার্থ শক্তি দিয়ে গঠিত। মানে যেখানে আমি যদি বলি ব্রহ্মাণ্ড মানে সব কিছু, এভরিথিং, যেখানে সব কিছু, যেখানে সমস্ত কিছু পদার্থ আর শক্তি দিয়ে তৈরি, কোনো কিছু সেখানে নেই এরকম কিছু বলা যাবে না। মহাবিশ্ব মানে যেখানে সমস্ত কিছু, যেখানে সমস্ত কিছু মেটারগুলো এক্সিস্ট হয় সেটাকে বলা হয় মহাবিশ্ব। এটা মনে রাখবে। কি লেখা আছে ওটা দেখার দরকার নেই। মহাবিশ্ব মানে এমন কিছু নেই যে সেখানে বলা চলবে না যে এটা নেই ওটা নেই, এমন না। সব কিছু নিয়ে আমাদের মহাবিশ্ব। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি যে মহাবিশ্ব সম্পর্কে যে অধ্যয়ন, অর্থাৎ মহাবিশ্ব সম্পর্কে যে পড়াশুনো, তাকে কি বলা হয়? ভালো করে মনে রাখবে, কসমোলজি, স্টাডি অফ ইউনিভার্স। দেখতে পাচ্ছ পুরো ব্রহ্মাণ্ড। তো এই ব্রহ্মাণ্ড নিয়ে যে যারা পড়াশুনো করে, যারা অধ্যয়ন করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কসমোলজি। ভালো করে মাথায় রাখবে। নেক্সট চলো, এবার আমরা দেখব নেক্সট। আচ্ছা এইবার দেখো, এইবার হচ্ছে কি আমরা দেখলাম তাহলে কি মহাবিশ্বটা কি বা ইউনিভার্স কি, যেখানে সমস্ত কিছু রয়েছে, যেখানে সমস্ত কিছু এক্সিস্টেন্স হচ্ছে, যার কোনো অন্ত নেই, শেষ নেই। তো সোলার সিস্টেম পড়তে গেলে আমাকে ইউনিভার্স জানতে হবে। ইউনিভার্স আমরা জানলাম, ইউনিভার্স সম্পর্কে যারা পড়াশুনো করে তাদের বিষয়ে জানলাম। এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো সোলার সিস্টেমটা আমাদের কি জিনিস, এখানে আমরা বুঝবো যে সোলার সিস্টেমটা অ্যাকচুয়ালি কি জিনিস। সোলার সিস্টেমটা যে অনেক বড়, সৌরজগৎটা অনেক বড়, আদৌ তা সত্যি নেই। যারা জেনেছো যে বিরাট কিছু ব্যাপার, এটা কিন্তু আদৌ সত্যি নয় যেটা জেনেছো। এইবার দেখো জিনিসটা, সোলার সিস্টেম অ্যাকচুয়ালি কি বা কোথায় আমরা পাচ্ছি। দেখো আমরা মহাবিশ্ব জানলাম, মহাবিশ্ব কি জানলাম, মহাবিশ্বের অধ্যয়ন জানলাম। এইবারে দেখো যেখানে সব কিছু চলছে সেটা হচ্ছে মহাবিশ্ব। এবার মহাবিশ্বের মধ্যেই অনেক কিছু কিন্তু ঘুরছে, গ্যালাক্সি ঘুরছেই 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 ঘুরছেই, গ্যালাক্সি ইউনিভার্স, অনেক অনেক গ্যালাক্সি ঘুরছে, অনেক গ্যালাক্সি ঘুরছে ঘুরছে চারিদিকে ঘুরছে। তার মধ্যে আমরা একটা টপ করে পেয়ে গেলাম, ঠিক আছে? অনেক গ্যালাক্সি ঘুরছে, অনেক গ্যালাক্সি মানে ছায়াপথ, চারিদিকে গ্যালাক্সি ঘুরে বেড়াচ্ছে। তো পুরো মহাবিশ্বর মধ্যে অনেক ছায়াপথ ঘুরে বেড়াচ্ছে। তো সেই অনেকগুলোর মধ্যে আমরা একটা ছায়াপথ পেলাম কি ইউনিভার্স। সেই মহাবিশ্বের মধ্যে অনেক ছায়াপথ ঘুরে বেড়াচ্ছে, অনেক গ্যালাক্সি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে একটা গ্যালাক্সি আমরা পেলাম কি, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইবারে মিল্কি ওয়ে গ্যালাক্সি পেলাম। এবার মিল্কি ওয়ের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে কি ওরিয়ন স্পার। ওরিয়ন স্পার। আর এই ওরিয়ন স্পার, এইটার মধ্যেই আমাদের রয়েছে কি সোলার সিস্টেম, যেটা আমাদের সোলার সিস্টেম। বোঝা গেল? ভালো করে মনে রাখবে কি বললাম। পুরো মহাবিশ্ব যেখানে সব কিছু আছে, যেখানে অনেক গ্যালাক্সি চারদিকে না ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তো ওই অনেকগুলোর মধ্যে একটি গ্যালাক্সি যার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটা আমাদের গ্যালাক্সি। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেই একটা জায়গা আছে যার নাম হচ্ছে ওরিয়ন স্পার। আর সেই ওরিয়ন স্পারের মধ্যেই আমাদের রয়েছে আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সোলার সিস্টেম। তার মানে বুঝতে পারছো, পুরো মহাবিশ্বের মধ্যে সোলার সিস্টেমটা কিছুই নয়, জাস্ট একটা অংশ বিশেষ। বোঝা গেল? এইবারে আমাদের সোলার সিস্টেমের মধ্যে কি পাবো আমরা? একটা স্টার, মানে ওয়ান স্টার। দেখো ভালো করে, ওয়ান স্টার মানে আমরা একটাই নক্ষত্র আছে সূর্য। আর আমাদের সোলার সিস্টেমের মধ্যে আরেকটা জিনিস পাবো, যেটা হচ্ছে কি 8 প্ল্যানেটস, অর্থাৎ 8টি গ্রহ, যারা এতদিন
9টা গ্রহ শুনে এসছো, বা যারা জানো না তারা দেখে নাও, 8টা কিন্তু আমাদের বর্তমানে গ্রহ রয়েছে। এইবারে এছাড়াও তুমি যদি বলো কেন স্যার প্লুটোটা কি গ্রহ নয়, ইয়েস প্লুটোটাও গ্রহ, কিন্তু সেটা বামন গ্রহ স্যার, ঠিক আছে। এবারে বামন গ্রহ কেন স্যার, সেগুলো আমরা পরে আলোচনা করব। কেন, যে দেখো তবু একটু বলে দিই, যে বামন গ্রহ, দেখো গ্রহ হতে গেলে আমাদের নির্দিষ্ট একটা শেপ আকার থাকা দরকার, মানে গ্রহের নির্দিষ্ট কন্ডিশন আছে না, যেমন মানুষের কন্ডিশন আছে, সবাই কিন্তু মানুষ নয়। আমরা দেখছি পৃথিবীতে, আমরা চারিদিকে রাস্তায় দেখছি যে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, সবাই কিন্তু মানুষ নয় ভাই। মানুষের আচার আচরণে তোমাকে মিশে থাকতে হবে, মানুষের মতো যদি মানুষ হয় তবেই সেগুলো মানুষের গুনতির মধ্যে পড়বে, আদারওয়াইজ তুমি কিন্তু মানুষের মধ্যে পড়ছো না। কারণ মানুষ হতে গেলে তোমার টাকা পয়সা না থাক, কিন্তু আলটিমেটলি মানুষের মতন মনুষ্যত্ব বোধ, আচার ব্যবহার, মানুষের সঙ্গে কথা বলার টেকনিক্স, এগুলো যদি তোমার মধ্যে না আছে তবে তুমি মানুষ হলেই বা কি করে। সেই রকমই আমাদের ওই যে 9টা গ্রহ ছিল, তার মধ্যে প্লুটোটা কেন গ্রহ নয় বুঝতে পারছো, কারণ একটা গ্রহের যে নির্দিষ্ট শেপ আকার আচরণ, সেইটা কিন্তু তার মধ্যে ছিল না। এই ছিল না বলেই সে কিন্তু আর গ্রহের মধ্যে রইল না, সে চলে গেল ব্রাহ্মণ গ্রহতে, সরি ব্রাহ্মণ নয়, বামন গ্রহ, অর্থাৎ ডোয়ার্ফ প্ল্যানেট। তো আমাদের এরকম শুধু প্লুটো নয়, এছাড়াও আমাদের ডোয়ার্ফ প্ল্যানেট আছে, তো সেগুলো আলোচনা করব। তার মানে বুঝতে পারছো যে কি কেস, মানে সোলার সিস্টেমের মধ্যে একটি তারা আছে যার নাম সূর্য, 8টা গ্রহ আছে, আর ডোয়ার্ফ প্ল্যানেট বামন গ্রহ, ওগুলো ছাড়াও ওগুলো তো আছেই, ছেড়ে দাও। এইবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে স্যার আমরা যে আকাশে রাত্রিবেলা এত তারা দেখতে পাই, এগুলো তাহলে কি স্যার, ওগুলো ভাই আমাদের সোলার সিস্টেমের তারা নয়, বা ওগুলো সব আমাদের কিছু নয়, আমাদের সোলার সিস্টেমের অংশ বিশেষ নয়। আমরা যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমাদের নয়। আমরা বুঝলাম মহাবিশ্বের মধ্যে একটু অংশ, যার মধ্যে একটি তারা 8টি গ্রহ, সেটাই আমাদের সোলার সিস্টেম। বাকি তুমি যত যা কিছু দেখতে পাচ্ছ না মহাবিশ্বে, সবগুলো ওগুলো আমাদের সোলার সিস্টেমের নয়, আমাদের সোলার সিস্টেমের নয়। আমাদের সোলার সিস্টেমে তুমি সূর্যকে পাবে, আমাদের একটি মাত্র তারা, আর 8টা গ্রহ পাবে, যেটা আমাদের সোলার সিস্টেমে লোকেটেড রয়েছে। বাকি যত কিছু দেখতে পাচ্ছ ভাই, সেগুলো হচ্ছে আলাদা সোলার সিস্টেমের অংশ বিশেষ বটে। এইবারে তুমি একটা কথা বলো, তুমি রাস্তায় তো এত মেয়ে দেখতে পাও, সবগুলোই কি তোমার গার্লফ্রেন্ড, পার্টিকুলার একজনকে তোমার ভালো লাগে? অত ছেলে মেয়ে যা কিছু রয়েছে, তুমি বয়ফ্রেন্ড বলো গার্লফ্রেন্ড বলো, রাস্তায় যত কিছু দেখতে পাও, সবাই কি তোমার হয়ে গেল নাকি? পার্টিকুলার তোমার অত জনের মধ্যে, ওই জনের মধ্যে আমার পার্টিকুলার ওই জনকে ভাল লাগে। কেন ভাল লাগে? সে তার বৈশিষ্ট্য কি আছে তুমি জানো, তুমি এই বা তাকে চয়েস করেছো তুমি জানো। সেই রকম যত যা আছে সবাই অন্য সোলার সিস্টেমের, আমাদের সোলার সিস্টেম পড়ছো, আমাদেরটা জানো তুমি 1 স্টার 8 প্ল্যানেটস যেখানে আছে, সেটাই হচ্ছে ব্যাপার আমাদের সোলার সিস্টেম। এবার আমাদের যে গ্যালাক্সি, তার নাম জানলাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইবার একটা কথা মনে রেখো ভালো করে, আমাদের যে গ্যালাক্সি রয়েছে না, তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ের কাছাকাছি একটা গ্যালাক্সি রয়েছে, তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা। ভালো করে নোট 2-এ লিখে রাখো। আমাদের যে গ্যালাক্সি, আমি পুরো ছক আকারে লিখেছি সুন্দর করে। তো আমাদের যে গ্যালাক্সি রয়েছে না, আমাদের গ্যালাক্সির কাছাকাছি একটা গ্যালাক্সি রয়েছে। আমি কি বললাম, মহাবিশ্বের মধ্যে ঢেরও সারা চারিদিকে গ্যালাক্সি ছুটে বেড়াচ্ছে, তার মধ্যে আমাদের যে গ্যালাক্সি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছাকাছি একটা গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। ওকে, নেক্সট চলো, নেক্সট আমরা দেখবো। হ্যাঁ দেখো, এইবারে আমরা জানলাম কি শুধু মহাবিশ্ব বলছিলাম। মহাবিশ্ব থেকে আমরা সোলার সিস্টেম কিভাবে উৎপত্তি হলো তার যত ঘটনা আমরা দেখে ফেললাম। এইবারে ভাই আমাকে কি জানতে হবে, মহাবিশ্ব যে বললাম, মহাবিশ্ব এলো কোথা থেকে, বা মহাবিশ্ব সম্পর্কে আমরা তথ্য পাবো কোথা থেকে। দেখো, এই মহাবিশ্ব সম্পর্কে অনেক মতভেদ রয়েছে, অনেক বিজ্ঞানীরা তাদের মতবাদ প্রকাশ করেছেন। তো কিছু থিওরি এসেছে এই ইউনিভার্স সম্পর্কে, তার উৎপত্তি বিষয়ে। 1 নম্বর থিওরি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকেই জানো তোমরা হয়তো, বা না জানো জেনে নাও, ঠিক আছে। 1 নম্বর যে থিওরি, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং, বুঝা গেল? বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন? জর্জ লেমাইটার দিয়েছেন। কত সালে? 1931। এছাড়াও আরেকজনের নাম পাওয়া যায়, এডুইন হাভেল। তো ওটা তোমরা লিখে নিতে পারো। জর্জ লেমাইটার 1931-এ এই বিগ ব্যাং থিওরি দিয়েছে। এবার বিগ ব্যাং থিওরিটি অ্যাকচুয়ালি কি? দেখো, বিগ ব্যাং থিওরিটি কি জানো তো? একটা ছোট্ট সিঙ্গেল পয়েন্ট, বুঝতে পারছো? একটা ছোট্ট সিঙ্গেল পয়েন্ট, ঠিক আছে, কি
ইনফাইনাইটলি স্মল, ইনফাইনাইটলি স্মল হট অ্যান্ড সিঙ্গেল পয়েন্ট, একটা ছোট্ট সিঙ্গেল পয়েন্ট যেটা কি একদম ছোট্ট, যেটা একদম হট, একদম মানে গরম, একদম উষ্ণ, যেটা সিঙ্গেল একটা পয়েন্ট। ধরো এই একটা সিঙ্গেল পয়েন্ট যেখানে সমস্ত কিছু ঢুকে আছে, ঠিক আছে, সেখানে প্রচণ্ড ঘনত্ব রয়েছে, স্মল হট অ্যান্ড সিঙ্গেল একটা পয়েন্ট যেটা এক্সপ্লোডেড, একটা আচানক সে ধরাম করে, যেমন একটা চকলেট বম। ধরো সামথিং, তোমরা সকলেই জানো গ্রামের ছেলে বা শহরের, যাই হোক বোমা দেখেছো, বোমা নিশ্চয়ই, যাই হোক পারমাণবিক বোমা, সমঝো কি পারমাণবিক বোমা है ये আমাদের বিগ ব্যাং, ঠিক আছে। তো একটা অ্যাজ এ সিঙ্গেল পয়েন্ট যেখানে প্রচণ্ড ঘনত্ব, একটা বোম রাখলে কি হয়, দেখবে তার মধ্যে সমস্ত কিছু, কত কিছু জিনিসপত্র থাকে। যদিও আমাদের এখানে যদিও এখানে আমাদের সেই বোম বলতে সেখানে বোমের মতন কিছু না, এখানে ওটাও যেমন বাস্ট হয়, এই বিগ ব্যাং থিওরি এক্সপ্লোডেড, দাম করে ফেটে গেল, ঠিক আছে। তো এখানেও আমাদের কি হচ্ছে, এক্সপ্লোডেড হয়ে যাচ্ছে রাফলি 13.8 বিলিয়ন ইয়ার এগো, মানে 13.8 বিলিয়ন ইয়ার্স এগো, এতদিন আগে থেকে এটা কিন্তু বিলিয়নস ইয়ার এগো থেকে এক্সপ্লোডেড, ওই যে ধরাম করে ফুটে যাওয়ার ব্যাপারটা হয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে কীরকম, এই যে এক্সপ্লোডেড হলো, এখানে অ্যাকচুয়ালি হলোটা কি, এক্সপ্লোডেড যে হলো মানে ব্রাম করে পুরো একদম বাস্ট হয়ে গেল, কি হলো, তুমি দেখো এক জায়গায় সমস্ত কিছু ছিল। এবার তুমি যদি বলো সোলার সিস্টেমের নিরিখে বা ব্রহ্মাণ্ড, আমরা ইউনিভার্সের, আমরা সমস্ত কিছু পড়ছি, ইউনিভার্স কি অ্যাকচুয়ালি বিগ ব্যাং থিওরি কি বলছে, বিগ ব্যাং এর থিওরি জর্জ ল্যামাইটার বাবু যে বিগ ব্যাং থিওরি দিল, সেখানে বলছে একটা সিঙ্গেল পয়েন্ট যেটা খুবই ছোট্ট, গরম, ঘনত্ব বিশেষ একটা সিঙ্গেল পয়েন্ট, যার মধ্যে সে নিজের প্রতি নিজে কন্ট্রোল না করতে পেরে কি করলো, দ্রাম করে বাস্ট হয়ে গেল, হলো বাস্ট। এবার বাস্ট হলে ভাই কি হবে, তুমি ধরো একটা বোমাটা যদি বাস্ট হয়, বোমার ভিতরে থাকা যত কিছু ম্যাটেরিয়াল ছিল সব চারিদিকে ছড়িয়ে পড়বে, বা তারা যে এক জায়গায় ছিল, যে ফাটার কারণে, বাস্ট হয়ে যাওয়ার কারণে সেই ভিতরের মালকড়ি যা কিছু ছিল তার মধ্যে কি হবে, দূরত্বটা বাড়বে। ব্যাস সেইটাই এখানে হয়েছে, ইনক্রিজ, সরি দুবার লেখা হয়ে গেছে, এটা দুবার লেখা হয়ে গেছে, ইনক্রিজ মানে দূরত্ব, ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ইনক্রিজ ইন ডিস্টেন্স অফ সিলেস্টিয়াল বডিজ। এবার সিলেস্টিয়াল বডি মানে কি, তোমরা আরও আলোচনা, সোলার সিস্টেম তো একটা লেকচারে কমপ্লিট হবে না ভাই, আমি সিলেস্টিয়াল বডি সম্পর্কে বলে দেবো, কিন্তু এখানে বলে দিই আমাদের ইউনিভার্স সম্পর্কে সিলেস্টিয়াল বডি বলতে, বা আমাদের সোলার সিস্টেম সিলেস্টিয়াল বডি বলতে, এখানে যত কিছু আছে আমাদের, যত কিছু উল্কাপিণ্ড, উল্কাপাত, কমেট, যত কিছু ছিল আমাদের, সব কিছু ধূলিকণা যা কিছু ছিল, গ্যাস যা কিছু ছিল, সব ওইখানে ম্যাটেরিয়ালসগুলো ওই সিঙ্গেল পয়েন্টে ছিল, যেটা আমাদের জর্জ লেমাইটার, এডুইন হাবেল বলছে আমাদের ইউনিভার্স সম্পর্কে যে বিগ ব্যাং থিওরি দিয়েছেন 1931 সালে, সেখানে বলছেন একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, সেইখানে উল্কাপিণ্ড সমস্ত কিছু, ধূলিকণা, ছায়াপথ যা কিছু ছিল সব কিছু ওখানে ছিল। যেই 1931 সালে তিনি যে বললেন যে একটা সিঙ্গেল পয়েন্ট যেটা গরম ছিল, হট ছিল, সিঙ্গেল পয়েন্ট বললাম, বোমা যেমন ছিল, এবারে কি হচ্ছে, সেটা বাস্ট হয়ে যাচ্ছে রাফলি 13.8 বিলিয়ন ইয়ার এগো, আগে আমাদের সাল আগে কিন্তু এই ঘটনা ঘটেছিল, যেটা নিজেই কি হয়েছিল, বাস্ট হয়ে গিয়েছিল। এবার বাস্ট হয়ে গেলে কি হবে, এইখানে বিগ ব্যাং থিওরি যেটা বলছে যে তার মধ্যে থাকা যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো, সিলেস্টিয়াল বডিগুলো, মানে উল্কাপিণ্ড, আমাদের যে ধূলিকণা, গ্যাস যা কিছু সেই ভেতরটাই ছিল, সব ছড়িয়ে পড়লো চারিদিকে তার ছড়িয়ে পড়লে কী হবে, তার মধ্যে যে কাছাকাছি ছিল না, একদম চিপে যে ছিল, একদম কাছাকাছি ছিল, অ্যাট্রাকশন ভাবে একদম ছিল, তার মধ্যে কি হবে, ঘনত্বটা বাড়তে রইবে, ঘনত্ব যে ছিল, ঘনত্বটা, সেই ঘনত্ব আর থাকবে না, কি হবে, তাদের ডিস্টেন্সটা বাড়বে। ব্যাস এইটাই হচ্ছে আমাদের বিগ ব্যাং থিওরি, আর এটাই হচ্ছে আমাদের ইউনিভার্স সম্পর্কে যে প্রথম থিওরি, সেটা জর্জ লেমাইটার বাবু বিগ ব্যাং থিওরির মধ্যে দিয়ে বলেছেন। চলো এরপর আরও থিওরি আছে, সেগুলো টুকটাক জানবো। হ্যাঁ, তো দেখো তারপরে আমরা 2 নাম্বার যে থিওরি, ইউনিভার্স মতবাদ নিয়ে যে থিওরি দিয়ে গেছিলেন, সেটা দিয়ে গেছিলেন ফ্রেড হয়েল বাবু। ফ্রেড হয়েল বাবু কি থিওরি দিচ্ছেন, ফ্রেড হয়েল বাবু দিচ্ছেন 2 নাম্বার যে থিওরি, তার নাম হচ্ছে স্টেডি স্টেট থিওরি। আমরা এর আগে 1 নাম্বারে কি থিওরি জানলাম, বিগ ব্যাং থিওরি, কে দিয়েছিল, জর্জ লেমাইটার 1931। তারপর ফ্রেড হোয়েল বাবু দিচ্ছে কবে, স্টেডি স্টেট থিওরি দিচ্ছে 1948 সালে, স্বাধীনতার পরের বছরে তিনি দিচ্ছেন আমাদের কি স্টেডি স্টেট থিওরি। এই থিওরিতে কি বলছে, ভালো করে লক্ষ্য করো, স্টেডি স্টেট থিওরি, এই থিওরিতে কি বলছে, অ্যাভারেজ ডেনসিটি কনস্ট্যান্ট, মানে ওই যে বিগ ব্যাং থিওরি যা বলছে
ওটাই বলছে এই ব্যক্তিও। কিন্তু আমি কি বলেছিলাম, বিগ ব্যাং থিওরিতে বলেছিলাম যে একটা সিঙ্গেল পয়েন্ট আছে, সেটা কি করছে, এক্সপ্লোডেড, বাস্ট হয়ে যাচ্ছে। যেই বাস্ট হলো কি হচ্ছে, বিগ ব্যাং থিওরি বলছে যে তার মধ্যে থাকা যত সব ম্যাটেরিয়ালস ছিল সেগুলো যেমনি ধরাম করে বাস্ট হলো, সে ভেতরে ছিল কনস্ট্যান্ট, এক জায়গায় ছিল, জড়ো হয়েছিল, ঘনত্ব হট একদম এক জায়গায় ছিল, ঠিক আছে। কিন্তু যেই বাস্ট হয়ে গেল কি হলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, তার মধ্যে যে ডিস্টেন্সটা কাছাকাছি ছিল তার মধ্যে ডিস্টেন্স বাড়লো। স্টেডি স্টেট থিওরি, ফ্রেড হোয়েল বাবু বলছে হ্যাঁ অবভিয়াসলি বাড়ছে, তাদের মধ্যে বাড়ছে। ওই বিগ ব্যাং থিওরি ব্যতিক্রমটা বলছে যে অ্যাভারেজ ডেনসিটি কনস্ট্যান্ট হেয়ার, মানে এই ব্যক্তি বলছে যে বাড়ছে, অবভিয়াসলি বাড়ছে, কিন্তু আমাদের যে সিঙ্গেল পয়েন্টটা বাস্ট হলো এইখানে, সিঙ্গেল পয়েন্টটা যে একটু দাঁড়াবেন, এই যে সিঙ্গেল পয়েন্টটা বাস্ট হলো এইখানে, ভিতরে যা কিছু ম্যাটেরিয়ালস ছিল, অ্যাভারেজ ডেনসিটি মানে যতটা বাড়ছে সিলেস্টিয়াল বডি যা কিছু ছিল ভেতরে ম্যাটেরিয়ালস, এই যে ধরো দূরত্ব বাড়ছে, এই যে এইখানে ধরো একটা ছড়িয়ে ছিটিয়ে গেল, এই দিয়ে একটা ছড়িয়ে ছিটিয়ে গেল, ঠিক আছে, তাহলে দূরত্বটা বলছে কনস্ট্যান্ট, বলছে ঠিক অ্যাভারেজ গড়ে ঠিকঠাকই আছে, মানে এমন নয় যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, না, এটা অ্যাভারেজ ডেনসিটি, ধরো এতটা গেল, একটা এইখানে আছে, তারপর ঠিক তার ওই অতটা দূরত্বে আরেকটা আছে, তারপর ঠিক আর অতটা দূরেই এতটা আছে, একটা ব্যাপারটা মানে বলছে অ্যাভারেজ ডেনসিটি আছে, তারা যে ভেতরে যেগুলো আছে তারা তো বাস্ট হয়ে গেছে, তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওটা বিগ ব্যাং থিওরি বলছিল। এই যে স্টেডি স্টেট থিওরি বলছে বাড়ছে, কিন্তু তাদের মধ্যে যে ডেনসিটিটার আছে না, ঘনত্বটা আছে, তাদের কিন্তু কনস্ট্যান্ট আছে, মানে দূরত্বটা সেম আছে, মানে ধরো এইখান থেকে ছিটকে এতটা গেছে একটা জিনিস, বেরিয়ে ছিটকে চলে গেছে, আবার এইখানে একটা, আবার যেটা এইখানে আছে তা অতটা দূরত্বেই আছে, এইটা কনস্ট্যান্ট আছে, এটাকে বলছে স্টেডি স্টেট থিওরি। এটাও একটা কি আমাদের ইউনিভার্সের কি আছে থিওরি। নেক্সট যে থিওরি আমরা জানবো, এটা যদিও অ্যাকসেপ্টেড নয়, নট অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য ঠিক একটা নয়, সেটা হচ্ছে কি প্ল্যানেটেজিমাল হাইপোথিসিস থিওরি। এটা দিয়েছেন হচ্ছেন চাম্বারলিন অ্যান্ড মল্টন, চাম্বারলিন দিয়েছে, আর কে দিয়েছে, মল্টন, 1905 যে সময় আমাদের মনে রাখো বেঙ্গল পার্টিশন অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, ভালো করে মনে রাখবে, এক একটা যখন পড়াচ্ছি না ভাই সব কিছু কালেক্ট, যেমন স্বাধীনতার পরের বছর 1947 স্বাধীনতা হয়েছে 15ই আগস্ট, তার পরের বছর ফ্রেড হোয়েল বাবু এসে আমার দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। চাম্বারলিন মল্টনে দিয়েছে 1905 কি আছে, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, ওই জন্য একটার সঙ্গে একটা কানেক্টেড করে পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস ভাই এরকমই হয়, কথাটা বুঝতে পারছো, নইলে কিন্তু তোমরা নতুনভাবে তোমরা যেটুকু দেখছো, আমার হয়তো পরিবার, আমার হয়তো ফ্যামিলি, আমার হয়তো চ্যানেলটা যেটা তোমরা এই মুহূর্তে এসআরসিসি স্টাডি দেখছো, খুব বড় যে বিশাল কিছু তা না, কিন্তু যতটুকু পাবে জেনুইন ফ্যাক্ট অনুসারে তুমি পড়তে পারবে। যদি ভালো লাগে শেয়ার করতে পারো, যদি ভালো লাগে লাইক করতে পারো, যদি এরকম আরো থিওরি ক্লাস চাইছো কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, নেক্সট প্ল্যানেটিজমাল থিওরি, এটা দিয়েছেন হচ্ছেন চাম্বারলিন এন্ড মল্টন, ঠিক আছে, 1905, ঠিক বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে সেই টাইমে প্ল্যানেটিজমাল হাইপোথিসিস থিওরি দিচ্ছে। আচ্ছা, এই থিওরির দ্বারা যদিও একটু বলে দিচ্ছি, এই থিওরি কিন্তু অ্যাকসেপ্টেড নয়, কিন্তু এই থিওরিতে কি বলছে বলে দিচ্ছি, প্ল্যানেটেজিমাল থিওরি, প্ল্যানেট মানে গ্রহ, এইখানে চাম্বারলিন আর মল্টনের যে দাবি এই থিওরির দ্বারা বলছে আমাদের যে সূর্য রেডি হচ্ছে না, বা যা কিছু সূর্য রেডি হয়েছে, এটা আগে প্রথম রেডি হয়েছে কি, আগে প্রথম রেডি হয়েছে সমস্ত প্ল্যানেটগুলো অর্থাৎ গ্রহগুলো, তারপর সেই গ্রহগুলো থেকে তৈরি হয়েছে আমাদের কি, আমাদের সান অর্থাৎ সূর্য নক্ষত্রটা, কিন্তু এটা আদেও ঠিক নয়, এটা গ্রহণযোগ্য নয়, এটা অ্যাকসেপ্টেড নয়, বারবার বলছি। এই জন্য এটা পরীক্ষায় দিলেও এটুকু জেনে রাখো, প্ল্যানেটেজিমাল হাইপোথিসিস যে থিওরি, এটা চাম্বারলিন আর মল্টন বাবু 1905 সালে দিয়েছিল। আর এই থিওরির দ্বারা যেটা বললাম ওটা, যে প্রথমে গ্রহ, সেইখান থেকে গ্রহগুলো থেকেই দেন তৈরি হয়েছিল আমাদের সূর্য, কিন্তু এটা আদেও তোমরাও জানো, আমি জানি, বা আরও সবাই যদি না জেনে থাকো জেনে নাও, এটা এই থিওরিটা যদিও অ্যাকসেপ্টেড নয়, নট অ্যাকসেপ্টেড দিস থিওরি প্ল্যানেটিজমাল হাইপোথিসিস গিভেন বাই চাম্বারলিন অ্যান্ড মল্টন 1905, এটা অ্যাকসেপ্টেড নয়, কিন্তু থিওরি যেহেতু আমরা পড়ছিলাম এই থিওরিগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। তো চলো এই সেশনটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে নেক্সট সেশনে আমরা কিন্তু শুরু করব, থিওরি হয়ে গেল, এইবার আমরা ফরমেশন অফ সোলার সিস্টেম,
এইবারে আমাদের সব কিছু হয়ে গেল, আমাদের ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের থিওরিগুলো হয়ে গেল। এইবার আমাদের কিভাবে সোলার সিস্টেমটা রেডি হচ্ছে, সোলার সিস্টেম কিভাবে নেবুলা তেবুলা সমস্ত কিছু ঘর 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 ঘুরছে, সমস্ত কিছু পুরো দেখতে পাবে একদম, ঠিক আছে। সেইখানে আমরা আলোচনা করব আমাদের যে আওয়ার সোলার সিস্টেম, সৌরজগৎ কিভাবে রেডি হচ্ছে। তাহলে যতটুকু বুঝেছো আশা করি এই ক্লাসেই মাথায় ঢুকে গেছে যে সোলার সিস্টেম অ্যাকচুয়ালি কি। নতুনভাবে এত কিছু থিওরি তুমি হয়তো, এত কিছু ফ্যাক্ট আদার্স হয়তো তুমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখোনি, বা কোনো বইতেও তুমি হয়তো এত কিছু ইনফরমেশন এক জায়গায় পাবে না। তো এত পরিশ্রম করে পড়াচ্ছি, তোমরা তোমাদের অবশ্যই নিজেদের রায়, তোমার যে যে তোমাদের যে নিজেদের অধিকারটুকু তোমরা রিপ্লাই আকারে দিতে পারো যে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। সেটাই আমার একটা পরিশ্রমের বলতে পারো যে রিপ্লাই, যেটা সেটাই আমি বুঝতে পারবো হ্যাঁ আমার দ্বারা কেউ না কেউ কিছু কিছু একটা বুঝতে পেরেছে, যে এতদিন সেটা বুঝতে পারেনি। তো নতুনভাবে যে সোলার সিস্টেম পড়লে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশুনোটা ঠিকঠাকভাবে করে যাবে, ঠিক আছে।